রব রবমালা ভাই, ওখানে কথা বলতে নিষেধ করেন ওকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে আপনাদের সাথে। আমরা প্রতিদিনই এই সময়টায় আপনাদের সাথে সংযুক্ত হই করোনা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান সরাসরি, যেখানে যুক্ত হন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নেতৃবৃন্দ সহ সকল স্তরের ডাক্তার সহ পেশাজীবী সকল স্তরের মানুষদেরকে নিয়েই আমরা এখানে কথা বলার চেষ্টা করি। এবং এই করোনা প্রতিরোধে আমাদের মিলান বাংলা প্রেস ক্লাবের এই উদ্যোগ আমরা নিয়েছি, সেই উদ্যোগের ধারাবাহিকতায় আজকেও আমরা সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছি। আজকে আমাদের এই আয়োজনে কিন্তু যুক্ত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। তো আমরা আজকে গণমাধ্যমের এই কর্মীদের সহ সমন্বয়ে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। এটি কারণ হচ্ছে যে গণমাধ্যম কর্মীদের কাছে অনেক ধরনের তথ্য থাকে, যেই তথ্যের কারণে আমাদের হয়তো বাংলাদেশে অ্যাপ্লাই করলে বাংলাদেশটাকে আমরা সেভ করতে পারবো। আমরা শুধু এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই প্রোগ্রামটিতে আজকে গণমাধ্যম কর্মীদের সাথে সম্পৃক্ত হয়েছি। তো আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের নিউজ প্রেজেন্টার দিল আফরোজ। আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সম্মানিত সভাপতি সাংবাদিক আব্দুর রউফ মাওলা, যিনি কুয়েত থেকে যুক্ত হয়েছেন। এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন হাসান তামিম, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে, তিনি ঢাকা টাইমস এর প্রতিনিধিত্ব করছেন। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক এবং বাংলা ভিশন চ্যানেলের প্রতিনিধি জনাব তুহিন মাহমুদ। আমাদের সাথে আরো যুক্ত আছেন মিলান বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য এবং চ্যানেল এস ইউকের সম্মানিত প্রতিনিধি জনাব আব্দুল বাসিদ দোলাই, যিনি এই প্রোগ্রামটির সম্পাদনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এবং এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন লিনিয়া আফরোজ, লিনিয়া আফরোজ টিভি প্রেজেন্টার। তো দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি শুভেচ্ছা জানানোর জন্য একটু করে ছোট করে বলবো যে বাংলাদেশ টেলিভিশনের নিউজ প্রেজেন্টার দিল আফরোজ আপু, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। দিল আফরোজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই যে এই মহামারীতে আমি এখন বেঁচে আছি। আমি ধন্যবাদ জানাই প্রথমে মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসারকে এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত সকল সাংবাদিক। আমি মনে করি এরা প্রত্যেকে এক একজন কর্মযোদ্ধা, যারা প্রতিনিয়ত আমাদেরকে আর একটু কাছে থেকে বলেন, আর একটু কাছে থেকে, আপনাকে শুনতে কম পাচ্ছি আমরা। যারা নিয়মিত আমাদের কাছে সংবাদ সংগ্রহ করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। থেকে আপনাকে, হ্যাঁ এবার শুনতে। আমি কৃতজ্ঞতা জানাই সারা বিশ্বের সকল করোনা যোদ্ধাদের, সেই সকল সৈনিকদের যারা সম্মুখ যুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন। সেই সব ডাক্তার, নার্স, সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই তাদের কাছে। আর এই করোনা মহামারীতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা পরিচিত, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রবমাল্লা ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো রবমাল্লা ভাই, কথা শুনছেন আপনি? ভালো আছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি,
আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ ভালো। আমরা ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মিলন বাংলা প্রেস ক্লাবের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, অনেক আমরা ধন্যবাদ শুভেচ্ছা জানাই। মিলন। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসান তামিম ভিয়েনা থেকে। জি জি অনেক ধন্যবাদ মিলন জি, বাংলা প্রেস আপনাদের ক্লাবকে। অনেক ধন্যবাদ। সচরাচর আমরা কিন্তু সবাই একসাথে আমার এইবার প্রথম আমরা বিভিন্ন দেশের কমিউনিটির যারা আছেন গণমাধ্যম কর্মী আমরা একসাথে রয়েছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু একজন ডাক্তারদের পরেই কিন্তু যোদ্ধা হিসেবে কাজ করে। বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে বা বিভিন্ন সময় কিন্তু গণমাধ্যম কর্মীরাই সর্বপ্রথম এই খবরটি বিশ্বের সবার কাছে পৌঁছিয়ে দেয়। আমি সেই সব গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে এখন যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে। ধন্যবাদ ধন্যবাদ তামিম ভাই। আমরা আসবো, আমরা জাস্ট প্রথমে সবাইকে একটু পরিচিত হচ্ছি। এবারে আমি পরিচিত হব তুহিন মাহমুদ, আপনাকে শুভেচ্ছা এবং আপনি কাইন্ডলি আমাদেরকে তথ্য দিবেন আজকের ইতালির আপডেট আপনি কাইন্ডলি জানাবেন এবং আপনি কেমন আছেন সেটাও বলবেন। ধন্যবাদ কাউসার। ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ধন্যবাদ। এবং আজকে স্টুডিওতে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, সংযুক্ত হয়েছেন অস্ট্রিয়া থেকে, সংযুক্ত হয়েছেন কুয়েত থেকে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ইতালির সর্বশেষ আপডেটটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তবে আপনাদেরকে একটি কথা বলছি, সেটি হচ্ছে যে গত কয়েকদিন যাবত ইতালির অবস্থা খুব ভালো ইনশাল্লাহ। এখানে মৃত্যুর হার এবং আক্রান্তের হার কমে আসছে, সুস্থতার হার বেড়ে চলেছে। তো আজকের মৃত্যুর হার 464 জন, নতুন করে রোগীর আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 2646 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছে 3033 জন। এটি আমাদের সবচেয়ে একটি আশার সংবাদ, কারণ গত কয়েকদিনে আমাদের এই আশার সংবাদকে আমাদেরকে আরো অনুপ্রাণিত করেছে, আমাদেরকে স্বপ্নটাকে আরো বড় করে তুলেছে। আসলে এই গণমাধ্যম কর্মীদের ভূমিকা তামিম ভাই বলেছেন, এটি অত্যন্ত জরুরি যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমাদের এই সংবাদগুলো আমরা সবার সামনে তাৎক্ষণিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের এই প্রচেষ্টা যখন মানুষগুলো জানবে, বিষয়গুলো জানবে প্রত্যেকটি অঞ্চলে, তখনই আমাদের এই শ্রম সার্থক হবে আমি মনে করি। আর আমাদের এটুকুই প্রাপ্তি যে আমাদের মাধ্যমে দেশবাসী এবং সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তথ্যগুলো জানতে পারবে, কে কোথায় আছে, কেমন আছে। এই বিশ্ব পরিবেশে আমরা একটি পরিবেশ হয়ে কাজ করছি, এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মিলন বাংলা প্রেস ক্লাবের পরিবারকে। ধন্যবাদ তুহিন ভাই। আমরা আসবো, আমরা পরিচিত হব। শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই লিনি আফরোজ, প্রেজেন্টার লিনি আফরোজকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন লিনি আফরোজ? লিনি আফরোজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? কেমন আছেন? জি দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি দাদা, শুনছেন? জি জি শুনছি আমরা, বলেন আমরা শুনছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, আমরা শুনছি, বলেন। হ্যাঁ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে যুক্ত করার জন্য। জি দাদা। আচ্ছা, আমরা বোধহয় একটু সংযোগ সমস্যা আছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল বাসির দলাই। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের স্টুডিওতে আব্দুল বাসির দলাই, মিলন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য আব্দুল বাসির দলাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রিয়াদুল ইসলাম কাউসার ভাই, সম্মানিত সভাপতি মিলন বাংলা প্রেস ক্লাব। আমি এখানে অত্যন্ত আনন্দিত যে আপনার মাধ্যমে আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে দিল আফরোজ মিতা, যিনি অনেক পরিচিত একটা মুখ বাংলাদেশ টেলিভিশনের প্রেজেন্টার, এবং তারই সাথে আরেকজন আছেন যিনি হচ্ছেন ঢাকা থেকে লিনিয়া আফরোজ, এবং কুয়েত থেকে সাংবাদিক রফ মাওলা ভাই, এবং অস্ট্রিয়া থেকে আমাদের তামিম ভাই সহ যারা এখানে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত আজকে আমরা যে হয়তো আপনাদেরকে এখন থেকে অল্প কিছুক্ষণ আগেও আমি
ব্যক্তিগতভাবে এরকম করে আমরা একে অন্যকে জানতাম না। এই গণমাধ্যমের জন্যই, এই মিডিয়ার জন্যই আমরা আজকে একটা প্ল্যাটফর্মে চলে আসছি। আশা করি আমাদের কার্যক্রম অব্যাহতি থাকবে। আপনারা ভালো থাকেন, আমি পরবর্তীতে আবার যুক্ত হব আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা চলে যাব আলোচনায়। আমরা পরিচিত হলাম, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন যারা আমাদের সাথে দেখছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের এবং প্রবাসী এবং বাংলাদেশ থেকেও আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাই আমাদের সাথে থাকেন এবং বিভিন্ন প্রশ্ন থাকলে আজকে আমাদের গণমাধ্যম কর্মীরা আমাদের সাথে আছেন, তাদের থেকে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন। আপনারা প্রশ্ন রাখতে পারেন কমেন্টস করে। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি দিল আফরোজ আপা আপনার কাছে। আমরা জানতে চাইবো যে আপনি তো একজন গণমাধ্যম কর্মী হিসাবে আসলে আমাদের কি করণীয় আছে এবং এই মুহূর্তে আপনি আপনার পরিবার নিয়ে কি অবস্থায় আছেন, কেমন আছেন, কিভাবে জীবনযাপন করছেন এই মুহূর্তে? ধন্যবাদ কাউসার আপনাকে। এবং সেই সাথে আসলে আমি এতগুলো সাংবাদিক ভাইদের একসঙ্গে পেয়েছি, এই সুযোগে আমি তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, কারণ তারা প্রতিনিয়ত। দিলাফরোজ একটু কাছে থেকে বলেন, আমরা একটু কম শুনতে পাচ্ছি, আপনার মাইক্রোফোনটা একটু প্লিজ। আমার সাংবাদিক সকল ভাইদের আমি ধন্যবাদ দিতে চাই। তারা মাঠে ময়দানে, আমরা তো স্টুডিওতে বসে সংবাদটা জনগণের কাছে দেই, আর ওনারা অনেক কষ্ট করে সংবাদগুলো সংগ্রহ করেন। তো আসলে তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। তারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কাজ করে চলেছেন। তো এখানে আমি অনেক সাংবাদিক ভাইদের পেলাম, এর জন্য আমি সবাইকে এই সুযোগে ধন্যবাদ দিতে চাই। তো এই কোভিড-19 আসলে এক অদৃশ্য যুদ্ধ আমাদের কাছে। আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম একেবারেই, মানে এরকম অভিজ্ঞতা হয়তো আমাদের কারোরই ছিল না, এরকম অভিজ্ঞতা। হঠাৎ করেই আমরা এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলাম। তো এই পরিস্থিতিতে আমাদেরকে আসলে মানিয়ে নেওয়াটা একটু কঠিন। যেখানে উন্নত বিশ্বগুলো হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে আমাদের মতো রাষ্ট্র যে এভাবে আলহামদুলিল্লাহ আমরা যদি আরেকটু সচেতন থাকি। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে সচেতন হতে হবে, আরো অনেক বেশি সচেতন হতে হবে। আমরা এই করোনাকে ভয় করব না, আমরা করোনাকে সাহস দিয়ে, ভয় কাটিয়ে আমরা করোনাকে জয় করব। আমরা বাঙালি, আমরা বীর বাঙালি, আমরা ইনশাআল্লাহ পারবো করোনাকে জয় করতে। আমরা আর যদি বলেন যে আসলে হঠাৎ করে এত লম্বা একটা ছুটি আমরা পেয়ে গেছি এই করোনার সুবাদে, এটা হয়তো আমাদের জন্য করতে পারি। হ্যাঁ, এই সময়টাতে আমাদের মানসিকভাবে কিন্তু অনেকেই খুব বিপর্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটা হলে চলবে না। আমাদের মনোবল অটুট রাখতে হবে, প্রধান হাতিয়ার আমাদের মনোবল অটুট রাখতে হবে, কোনোভাবে ভেঙে পড়া যাবে। সেক্ষেত্রে আমরা আমাদের পরিবারকে, আমরা যারা অভিভাবক, আমাদের সন্তানকে আমরা মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করবো প্রতিনিয়ত। সবাই যদি আমরা সবাইকে আমরা কাজে, আমরা এই সময়টা, এই একটা সময় আমরা একসাথে থাকার সুযোগ পাচ্ছি, এটাকে আমরা পজিটিভলি নিই। যেভাবে তখন আমরা একসাথে থাকতে পারি না, আমরা পজিটিভ দিক দিয়ে যদি দেখি, তো আমরা মনে হয় এটাকে মোকাবিলা করতে পারবো। আমি আমার বাচ্চাদের সাথে এটা করছি, সেটা আমার কাজগুলো আমরা সবাই শেয়ার করে নিচ্ছি। আমরা অবসরে খেলা করছি, বাচ্চাদের সাথে ক্যারাম বোর্ড খেলছি, মজার মজার মুভি দেখছি। তার কারণ কি, ওদের মনোবল ঠিক রাখতে হবে। আমাকে, যেহেতু আমি একজন অভিভাবক, আমার কিন্তু খারাপ লাগে, মাঝে মাঝে লাগে না তা না, একভাবে বন্ধু থাকি, কিন্তু আমি এটাকে পুরোপুরি এনজয় করার চেষ্টা করি এবং আমার বাচ্চাদের মনোবল যাতে ঠিক থাকে আমি সেই তাদের সঙ্গে বিহেভ করি। আমার হাজবেন্ড এর ব্যাপারে আমাকে অনেক কোঅপারেট করে, আমরা সবাই শেয়ার করে নিই সবকিছু। তো এই তো আলহামদুলিল্লাহ এভাবে চলছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত থাকেন, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা চলে যাব কুয়েতের রবমৌলা ভাই, সেখানে আছেন ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট জনাব রবমৌলা ভাই। আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনি একজন মিডিয়া কর্মী হিসাবে
এই মুহূর্তে কুয়েতের প্রবাসীরা কেমন আছে এবং তাদের যে প্রণোদনা দিয়েছে সরকার সেইটা কিভাবে ওখানকার রাষ্ট্রদূত কিভাবে ইউটিলাইজ করছে এবং এই বিষয়ে আপনি কি তথ্য আছে আপনার কাছে? আসসালামু আলাইকুম। প্রথমে আমি মিলান বাংলা প্রেস ক্লাবকে জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যারা আছে সবাইকে। এখানে কুয়েতে বর্তমান করোনার অবস্থা আজকে আর কি নতুন কেস হলো 151 নতুন কেস, জি, এবং রিকভারি হয়েছে 55। আর আপনার টোটাল কেস 2399 টোটাল। আর এর মধ্যে বাংলাদেশি আছে 10 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমাদের বিশেষ করে কুয়েত সরকার খুবই সুন্দর, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত ভালো পদক্ষেপ নিয়েছে, যার তুলনা নাই আর কি। স্বাস্থ্য মন্ত্রণালয় সব ব্যাপারে সব দিকেই, এবং আমি এখানে কুয়েতে চাকরি করি মিনিস্ট্রি অফ ইলেকট্রিসিটি এন্ড ওয়াটারে। এর ছুটিটা আরো বাড়ায় 28 মে পর্যন্ত আমাদের ছুটিটা সরকারি, আধা সরকারি এবং কোম্পানিগুলি 28 মে পর্যন্ত ছুটি ঘোষণা করছে। এবং এইখানে কুয়েত সরকারের আইনটা মোটামুটি সবাই মেনে চলছে। অন্যথায় কোনো কারণ কেউ নাই, এবং গাড়ি ঘোড়া একদম কমে গেছে, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টেশন, কল ট্যাক্সি এগুলো সব বন্ধ। প্রাইভেট কার দিয়ে চলাফেরা করতে পারে আর কি। আর এখানের দূতাবাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইখানে যারা নাকি যাদের চাকরি বাকরি নাই, বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার এবং যারা ফ্রি বিষয় আছে, ওদের জন্য কিছু ত্রাণ পাঠিয়েছেন, এবং দূতাবাস এটা এখন অব্যাহত আছে, ত্রাণ বিতরণ করতেছে। যারা নাকি আসলে এদের মধ্যে ত্রাণটা বিতরণ করতেছে। শুনে খুব অবাক হবেন, ইতিমধ্যেই প্রায় কুয়েতে 2.5 লক্ষ লোক বেকার হয়ে গেছে। রব্বাল ভাই একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনা, সেই প্রণোদনা কতটুকু গিয়েছে ওখানকার দূতাবাসে, আপনি কি কোনো জানতে পেরেছেন? বিভিন্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনা, সেই প্রণোদনা কতটুকু গিয়েছে ওখানকার, আপনি কি কোনো জানতে পেরেছেন? রব্বাল ভাই আমাকে শুনছেন? রব্বাল ভাই শুনতে পাচ্ছেন? রব্বাল ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা দর্শক, আমরা কানেকশন লঞ্চ করেছে, আমরা চলে যাব লিনিয়া আফরোজের কাছে। লিনিয়া আফরোজ আমাদেরকে শুনতে পাচ্ছেন? লিনিয়া আমাদেরকে শুনছেন? আমরা রহমাল্লাহ ভাইকে হারিয়ে ফেলছি। লিনিয়া আফরোজ আশা করি আবার যুক্ত হবেন। জি দাদা শুনতে পাচ্ছি। জি দাদা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আপনি যদি লিনিয়া আফরোজ শুনছেন আপনি? দাদা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনি যদি হ্যাঁ লিনিয়া, আমি যে কথা বলছিলাম যে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনি কিভাবে দেখছেন করোনা মোকাবেলায় আসলে গণমাধ্যম কর্মীদের কি কি করণীয় আছে, এবং এই মুহূর্তে যে বাংলাদেশের অবস্থা আপনার কি মনে হয়, এবং ঘরবন্দি অনেকেই কিন্তু বিব্রতকর অবস্থায়, এই বিষয়গুলো যদি আপনি একজন গণমাধ্যম কর্মীর চোখ দিয়ে বলেন। জি লিনিয়া বলেন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। কাসর ভাই আপনার কথাটা ঠিক বুঝতে পারছিলাম না, কোশ্চেন আছে ইন্টারনেটের প্রবলেম। আচ্ছা রবমালা ভাই, আমি আবার আসবো আপনার কাছে একটু পরে, আবার আসবো। লিনিয়া আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি জি আপনি শুনতে পাচ্ছেন? লিনিয়া কি শুনতে? জি আমি পাচ্ছি, আপনি বলেন।
আপনি বলেন, আমি শুনছি, আপনি বলেন। লিনিয়া, আপনি শুনতে পাচ্ছেন? আমি বলেন, আপনি শুনছেন? আমি শুনি তো, বলেন আচ্ছা, আপনি। আমি প্রথমেই দুঃখিত জানাচ্ছি যে আসলে নেটওয়ার্কের এত গোলযোগ দেখা দিচ্ছে, যার কারণে একটু পরপর। জি জি জি, আমি বলছি নেটওয়ার্কের গোলযোগের কারণে বারবার বিচ্ছিন্ন হতে হচ্ছে, তার জন্য আমি খুবই আচ্ছা দুঃখিত আসলে। আচ্ছা, অসুবিধা নেই। প্রথমেই জানাবো মিলন বাংলা প্রেস ক্লাবে রিয়াজুল ইসলাম কাউসার দাদা ভাইকে অনেক অনেক শুভেচ্ছা যে আমাকে এখানে যুক্ত করার জন্য। আর মিলন বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন মাহমুদ ভাইয়া, তাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আমি সবার জুনিয়র হব, আপনারা সবাই সিনিয়র। আমি এখানে যুক্ত হতে পেরে আমার নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। অনেক অনেক শুভকামনা সবার জন্য। আর মিলন বাংলা প্রেস ক্লাবের সাথে যারা জড়িত আছেন, এখানে যারা যুক্ত আছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা শুনতে পাচ্ছি, লিনিয়া, আমরা শুনছি। আচ্ছা, আমার মনে হয় যে আমাদের লিনিয়ার লাইন মনে হয় একটু সংযোগ সমস্যা আছে। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, আমরা পরে আবারও আসবো। এই মুহূর্তে আমরা চলে যাব যে হাসান তামিম, ঢাকা টাইমসের ভিয়েনা এবং অস্ট্রিয়ার প্রতিনিধি। আপনার কাছে কি তথ্য আছে এই মুহূর্তে? অস্ট্রিয়া তো খুব ভালো আছে আমরা জানি। আমরা কিছুদিন আগে অস্ট্রিয়া আমাদের সব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রেসিডেন্টের সাথে আমরা কথা বলেছিলাম, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি কিন্তু অনেক তথ্য অসংখ্য দিয়েছেন। ধন্যবাদ এই মুহূর্তে সবাইকে, স্টুডিওতে যারা আছেন সবাইকে। এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য আছে, এবং আপনি এমন কিছু বলবেন যেটা গণমাধ্যম কর্মী হিসেবে বাংলাদেশে আসলে কি করলে এখান থেকে ইউরোপ থেকে কি এমন সলিউশন গুলো অ্যাপ্লাই করলে বাংলাদেশে কিছুটা উন্নতি হতে পারে বলে আপনার ধারণা? কাউসার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সর্বপ্রথম মিলান বাংলা প্রেস ক্লাবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে লাইভে যুক্ত করার জন্য, এবং বিশেষ করে আমরা তুহিন মাহমুদ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অস্ট্রিয়ার যে করোনা পরিস্থিতি, আপনি জানেন যে অস্ট্রিয়া ইউরোপের মধ্যে সর্বপ্রথম দেশ, আমি যতটুকু মনে করি, তারা লকডাউন শিথিল করেছে। এবং যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 দিন ধরে কিন্তু নতুন আক্রান্তের সংখ্যা 100 নিচে নেমে চলে এসেছে। গতকালকেও 60-70 জনের মতো ছিল, আজকেও কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত 77 জন। এবং সুস্থ হওয়ার সংখ্যা কিন্তু প্রতিদিন 300 থেকে 350 কিংবা 400 দেখা যাচ্ছে, যেখানে আগে কিন্তু এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি ছিল এবং সুস্থতার সংখ্যা কম ছিল। কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত অস্ট্রিয়াতে মোট আক্রান্ত হয়েছে প্রায় 15,000-এর মতো প্রায়, এবং এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন কিন্তু 11,600 জনের মতো, 600 জনের বেশি। তো দেখা যাচ্ছে যে অস্ট্রিয়ার সরকার যে পদ্ধতি বা এখানে লকডাউনের যে বিষয়গুলো বা আইন কানুন করেছিল, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে লেগেছে আমরা দেখতে পাচ্ছি। আর যদি আপনি বলেন যে বাংলাদেশের বিষয়টি, যে বাংলাদেশ কি কাজে লাগাতে পারে বা বাংলাদেশে যে লকডাউনের পদ্ধতি যেটি, আমরা কিন্তু আমাদেরকে সর্বপ্রথম কিন্তু সচেতন হতে হবে, বাংলাদেশের মানুষকে কিন্তু সচেতন হতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এর ভয়াবহতা কিন্তু বুঝতে পারছি না। আমরা যারা ইউরোপে আছি বা ইতালিতে আছি বা স্পেনে যারা আছি, তারা কিন্তু এই ভয়াবহতাটা অনেক ভালো করে জানি যে করোনা ভাইরাস এমন একটি ভয়াবহ ভাইরাস যে সে ভাইরাসটি আসলে মানে মানুষ বুঝতে পারে না, প্রথম দিকে বুঝতে পারে না, সেই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি। আমাদেরকে কিন্তু প্রথমে সচেতন হতে হবে, এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে এবং স্বাস্থ্য সেবায় যারা জড়িত আছেন তাদেরকে কিন্তু সঠিকভাবে সরকারের উচিত কেয়ার করা, তাদেরকে সঠিকভাবে সঠিক ব্যবস্থা, প্রতিরক্ষামূলক ব্যবস্থা ভাইরাসের বিরুদ্ধে, সেটির জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই বিষয়টি কিন্তু আমাদের, এবং
আপনি জানেন যে ইউরোপের প্রত্যেকটি দেশে কিন্তু, যেমন অস্ট্রিয়াতে কিন্তু প্রতিদিন 15 থেকে 20,000 মেডিকেল টেস্ট করা হয় করোনা ভাইরাসের। সেই বিষয়টি কিন্তু সরকারের বাংলাদেশের উচিত সেই বিষয়টি মাথায় রাখা এবং নিজেদেরকে আরেকটু সচেতন হতে হবে। সচেতন না হলে কিন্তু আমরা এই বিষয় থেকে আমরা বেরোতে পারবো। আমি মনে করি সর্বপ্রথম আমাদেরকে সচেতনতা বেশি জরুরি, এবং যারা চিকিৎসা সেবা দিচ্ছেন একদম ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন তাদেরকে সবচেয়ে বেশি সুরক্ষার ব্যবস্থা কিন্তু আমাদের দেশের উচিত। তাহলে কিন্তু আমরা অনেকাংশে কিন্তু এই ভাইরাসের মোকাবেলা করতে পারবো। যদিও বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন। আমরা আশা করব খুব শীঘ্রই আরো ভালো কিছু পদক্ষেপ নিবে, তাহলে কিন্তু আমরা এই ভাইরাসের বিশেষ করে বাংলাদেশের ভয়াবহতা থেকে বের হয়ে আসতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু চলে যাব মিলানে, সেখানে তুহিন মাহমুদ, মিলান বাংলা প্রেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা। তুহিন ভাই, আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে? এবং প্রবাসীরা তো আসলে এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে আছে এবং তাদের পরিবারের কেউই মনে হয় টাকা পাঠাতে পারছে না, কারণ সুযোগই নেই। এই মুহূর্তে যে বিব্রতকর পরিবেশ, এইগুলো থেকে কিভাবে আপনি দেখছেন এবং ওখানকার কি পরিস্থিতি যদি ধন্যবাদ ধন্যবাদ কাউসার। এই মিলানের অবস্থা আসলে অনেকটা আগের তুলনায় পরিবেশ ভালো। আর আপনি যে কথা বলছেন টাকা পাঠানোর বিষয়, টাকা পাঠানোর মতন পরিবেশ আছে, কারণ মানি এক্সচেঞ্জ গুলো কিছু কিছু এগুলো খুলে দেওয়া হয়েছে, সে দেশে টাকাটা পাঠাতে পারবে। বিষয়টা হচ্ছে টাকা পাবে কোথায়? এখান থেকে তো 2 মাস যাবত সবাই ঘরবন্দি। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বন্ধ, যারা চাকরি করতো তাদের চাকরি থেকে বাধ্যতামূলক ভাবে বাসায় রাখা হয়েছে, এবং যারা চাকরি করে খুব অল্প সংখ্যক লোক, তাদের সেই চাহিদাগুলো তাদের ফ্যামিলির জন্যই যথেষ্ট। আর একটি বিষয় সেটি হচ্ছে যে মিলান, ইটালিতে আপনি জানেন যে লম্বার্দিয়া রেজিয়ন এইটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতিগ্রস্তর ভিতরে অনেকটা শহরগুলি মোটামুটি অনেকটা শিথিল করা হয়েছে, এবং অনেকগুলো বিষয়গুলোকে 13 এপ্রিল পর থেকে কিছু কিছু জিনিসগুলো, যেমন ছোট বাচ্চাদের যারা নিওনাত নতুন যারা জন্মায় ভূমিষ্ঠ, সেই সমস্ত বাচ্চাদের দোকানগুলো খুলে দেওয়া হয়েছে। বাচ্চাদের বই কেনা, লাইব্রেরির যে বিষয়গুলো সেইগুলো খুলে দেওয়া হয়েছে। এটি আসলে একটি ভালো দিক। এবং আজকে যে বিষয়টি সেটি কিন্তু আক্রান্তের সংখ্যা অনেকটা কমে আসছে এবং সুস্থ হয়ে উঠছে। তাই হয়তো এই মাসের শেষের দিকে হয়তো যারা বিশেষজ্ঞ তারা ধারণা করা হচ্ছে যে জুনের মাঝামাঝি সময় অনেকগুলো বিষয় যেগুলি লকডাউন করা হয়েছিল সেইগুলো কিন্তু তুলে দেওয়ার মতন পরিবেশ তৈরি হচ্ছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সমস্ত বাচ্চারা বাসায় আছে, আসলে ফ্যামিলির গত যারা বাচ্চা নিয়ে আছে এদের সমস্যাটা নিজে থেকেও বুঝতে পারছি, যে বাচ্চারা ঘরবন্দি থাকার কারণে অনেক বিরক্ত করে, এবং স্কুলের যে টিচাররা তারা কিন্তু নিয়মিত ভাবে তাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষা নিচ্ছে, সাপ্তাহিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষাটাও সেটাও অনলাইনের মাধ্যমে নেবে। প্রতিদিন কিন্তু 2-3 ঘন্টা করে ক্লাস চলছে। কিন্তু এই যে ক্লাস চলা এবং ঘরবন্দি, তারা একটি কিন্তু বদ্ধ পরিবেশের মধ্যে অবস্থান করার কারণে অনেকে কিন্তু মানসিক যে একটি বিপর্যস্ত পরিবেশ সেইটা কিন্তু লক্ষণীয়, যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মানসিক বিপর্যয় ঘটছে পরিবারের ভিতরে, এবং অনেকটা কলহ বেড়েছে, অনেকটা সমস্যা। সেই সমস্যাটা একদিকে যেমন করোনা মনে করি যে আমাদের একটি জীবনের একটি পরিবর্তন নিয়ে এসছে, আমূল পরিবর্তন। সেই পরিবর্তনটা কেমন, যে আমরা হয়তো কিছু যারা আছি যারা সারাদিন ব্যস্ত থাকতাম, ব্যবসা বাণিজ্য কর্মস্থানে নিজেকে সম্পৃক্ত রাখতাম, কিন্তু করোনার কারণে কিন্তু আমাদের সেই যে অফুরন্ত জায়গাটা কিন্তু হয়েছে, এখন আমরা পরিবারকে সময় দিতে পারছি এবং নিজের ভিতরে একটি উপলব্ধি আসছে আসলে যে করোনা যদি আমি এটাকে পজিটিভলি এইভাবে যে আমি এটাকে শিক্ষা হিসেবে নেব, যে আমরা সার্বিক বৈশ্বিক যে একটি সমস্যা, সেই সমস্যার ভেতরে আমরা কিন্তু একটি শিক্ষা, সেই শিক্ষা কি আমাদের যে আচরণগত, আমাদের যে মানবিক মূল্যবোধ, আমাদের নৈতিকতা, সেটি দিক থেকে কিন্তু আমরা আমাদের একটি পরিবর্তনের সুযোগ রয়েছে, আত্মপরিবর্তন, যে আত্ম উপলব্ধির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের এখন একটি বড় ভূমিকা রাখছে। সেটি কেমন,
যে যে সমস্ত মানুষগুলো বিভিন্ন ভাবে অপরাধমূলক কাজে ব্যস্ত থাকতো সেই মানুষগুলো কিন্তু এখন অপরাধমূলক কাজে না এসে মানুষের কল্যাণে কাজ করছে। যে মানুষগুলো কিন্তু সবসময় পরশ্রী কাতরে ব্যস্ত থাকতো সেই মানুষগুলো কিন্তু নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য সে কিন্তু চিন্তা ভাবনা করছে। এবং অনেকের ভিতরে যে মানসিকতা ছিল, মানবিক যে গুণাবলী, সেই গুণাবলী যে অনেকটা কিন্তু দূরে সরে আসছিলাম, সেই জায়গাটা কিন্তু আমরা ফিরে আসছি। মানবিক জায়গাটা এবং মূল্যবোধের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমরা অনেকটা ফিরে আসছি এই করোনা ভাইরাসের কারণে। কারণ করোনা ভাইরাস আমাদের মানুষকে এমন একটি বিপর্যস্ত পরিবেশ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে না, আমরা মানুষ, মানুষের জন্য এই পৃথিবী সুন্দর। এবং সৃষ্টি যে স্রষ্টার যে আমরা সৃষ্টিজীব, শ্রেষ্ঠ জীব, সেই শ্রেষ্ঠ জীবের যে করণীয়, সেই করণীয় করার জন্য আমাদেরকে একটি শিক্ষামূলক একটি অবস্থা তৈরি করে দিয়েছে এই পৃথিবীর বুকে। সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর বাংলাদেশের বিষয়ে আমি একটু বলবো যে বাংলাদেশ আসলে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে আমাদের সচেতনতার অভাব। আমরা এখানে খুব কাছ থেকে করোনার যে ভয়াবহতা সেটা দেখতে পারছি, শুনতে পারছি। কারণ প্রতিদিন অ্যাম্বুলেন্স শব্দ আমার কানে স্পর্শ করে আমাকে জানিয়ে দিচ্ছে যে করোনার যে ভয়াবহ যে রূপটা, সেই রূপটা কিন্তু আমাকে জানিয়ে দিচ্ছে। যখন সকাল ঘুমিতে উঠি, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজে কানে, তখন কিন্তু মনের ভিতরে একটু শঙ্কা জাগে, হাসি কাশি আসলে মনে হয় যে নিজের ভিতরে একটি ভয় জাগে। এই যে একটি ভয়, সেই ভয় থেকে কিন্তু আমরা কি করছি, বাসায় বের হচ্ছি না, বাসা থেকে সরকারি আইন মেনে চলছে। বাসায় বের হলো আমরা মাস্ক, হাত মোজা এগুলো বের হচ্ছে এবং দূরত্ব বজায় রাখছি। কিন্তু বাংলাদেশের মানুষ এই জিনিসটা বুঝতেছে না। তারা কিন্তু এই জিনিস থেকে অনেক দূরে, এই উপলব্ধি, আত্ম উপলব্ধি থেকে কিন্তু তারা অনেকটা দূরে। এই দূরত্ব থাকার কারণে কিন্তু আমাদের এই সমাজটা কোন যে অবস্থা যাবে আসলে এটা ভাবা কঠিন। আল্লাহ তাআলা জানে যে আমাদের এই পরিস্থিতি কি কোন পর্যায়ে দাঁড়ায়। তবে আমি সমস্ত বাংলাদেশের ভাইদেরকে বলবো, সারা বিশ্ববাসীকে বলবো যে বাংলাদেশের এই স্বল্প পরিবেশে এবং আমাদের বাংলাদেশে যে সমস্ত পুলিশ রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, ডাক্তার রয়েছেন, তারা কিন্তু জীবনের মায়া ত্যাগ করে তারা কিন্তু মানুষের সেবা করেছেন। আমরা তাদের ভালো কাজগুলোকে উৎসাহ দেব, তাদেরকে প্রেরণা যোগাবো, তারা যেন আরো মানবিক হয়ে মানুষের কল্যাণে কাজ করে। আমরা তাদের খারাপ কাজগুলো যদি সামনে নিয়ে আসি তাহলে তারা নিরুৎসাহিত হবে। তাদের যে দায়িত্ব কর্তব্য বোধের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে তারা নিরুৎসাহিত হবে এবং তারা এই প্রেরণা হারাবে। তাই আমরা তাদের কাজগুলোকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য তাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আমরা শুনবো আবার। আসলে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে প্রায় আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে কথা বলবো, ছোট্ট করে জানবো। বিশেষ করে আমি দিল আফরোজ আপা আপনাকে বলবো যে আপনি তো মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ডের মহিলা বিষয়ক সম্পাদিকা, তো একজন সম্পাদিকা হিসাবে দলীয় যদি সেটা বলি যে এই দলীয় প্ল্যাটফর্ম থেকেও আপনাদের যে দায়িত্ববোধ, আপনি কি মনে করেন যে আসলে এই বর্তমানে যেভাবে ত্রাণ সামগ্রী বন্টন হচ্ছে এগুলো কি আরো একটু সুন্দর করে দেওয়া উচিত ছিল কিনা? ধন্যবাদ। একটু কাছে থেকে আপনার মাইক্রোফোনটা প্লিজ। আর এক্ষেত্রে আমি আসলে কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথমে একটু বলে নিই যে আমাদের দেশে আসলে যে লকডাউনটা হচ্ছে অনেকটা ঢিলেঢালা ভাবে। আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা যে এভাবে যদি লকডাউন চলতে থাকে তাহলে আমাদেরকে হয়তো এই ভাইরাস থেকে বের হতে আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আমার মনে হয় আমরা আরেকটু স্ট্রিক্টলি যদি আমরা অন্তত 15টা দিনও যদি স্ট্রিক্টলি আমরা লকডাউনটা পালন করতে পারি এবং সেই সময়টা আমাদের দেশে যারা, আমাদের একটা দরিদ্র দেশ, আমাদের দিন মজুর খেটে খাওয়া মানুষগুলোর খাবারগুলো যদি আমরা তাদের বাসায় পৌঁছাতে পারি তাহলে বোধহয় এই লকডাউনটা স্ট্রিক্টলি পালন করা সম্ভব। আর তাহলে আমরা এই ভাইরাস থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারবো। তা না হলে আমার মনে হয় অনেক লম্বা সময় লেগে যাবে। এভাবে যদি মানুষ নিয়মিতভাবে বাইরে বের হয়, নিয়মিতভাবে কাজে বের হয়, বাজারে বের হয়, তাহলে এটা তো আসলে একটু চিন্তার বিষয় যে কতদিন লাগবে। ধন্যবাদ। আর ছোট্ট করে যদি এক কথার মধ্যে বলেন যে আমাদের দর্শকদের জন্য যে আমরা ব্যক্তিগতভাবে সংগঠন থেকে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
চেষ্টা করছি কিছু করার। আমাদের দর্শকদের জন্য কি বলার আছে শেষ অল্প কথার মধ্যে? আমাদের দর্শকদের জন্য বলবো এই মুহূর্তে, আর আমরা বাঙালিরা আসলেই সত্যি কথা বলতে কি আমরা খুব অপরিচ্ছন্ন জাতি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই উদাসীন। তো এই করোনা ভাইরাসটা বোধহয় আমাদেরকে কিছুটা হলেও পরিচ্ছন্নতা শেখাতে পারবে। তো আমরা নিজে পরিষ্কার থাকি, আমাদের চারপাশ পরিষ্কার রাখি এবং আরো বেশি সচেতন হই, আরো বেশি সচেতনতার সাথে করোনাকে জয় করি, ভয় নয়। এটাই। ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম দিল আফরোজ আপার সাথে, এবং তামিম ভাই আপনাকেও বলবো যে এক কথার মধ্যে আপনার লাস্ট কি বলার আছে, এবং মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির যত দর্শক শ্রোতারা আছে দেশ বিদেশের সকলের জন্য আপনার কি মেসেজ আছে? কাউসার ভাই, আপনাকে ধন্যবাদ, এবং বিশেষ করে মিলান বাংলা প্রেস ক্লাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে লাইভে সংযুক্ত করার জন্য। আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আমরা সচেতন হই, সচেতন সচেতন সচেতন। আমরা এই বিষয়ে যদি সচেতন থাকি তাহলে কিন্তু আমরা এই ভাইরাস থেকে খুব ভালোভাবে এই ভাইরাস থেকে মুক্ত হতে পারবো, আমাদেরকে এই ভাইরাস আক্রমণ করবে না। বিশেষ করে বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সচেতন হন, এখনো সময় আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অল্প কথার মধ্যে শুনবো লিনি আফরোজ আপনার কাছে, যে আমাদের সকলের জন্য কি করার আছে, দর্শকদের জন্য কি বলার আছে আপনার? শেষের দিকে আমরা চলে এসেছি। লিডিয়া, আপনি শুনতে পাচ্ছেন? দর্শকদের জন্য আপনার কি বলার আছে? আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। লিনিয়া, আপনি শুনছেন আমাকে? নেট দুর্বল। আচ্ছা, আমরা আসলে লিনিয়াকে হারিয়ে ফেলছি, তার মনে হয় সংযোগ সমস্যা। যাই হোক, আমরা শুনবো আব্দুল বাসিত দোলাই, মিলান বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য আব্দুল বাসিত দোলাই। আমরা তো শেষের দিকে চলে এসেছি, আপনার কি মেসেজ আছে এই মুহূর্তে অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে? আপনি আসলে আমি প্রথমে যারা জার্নালিস্ট আছে, বিশ্বের সকল জার্নালিস্টকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর কিছু না হলেও এই মহামারীতে একটা বিষয় প্রমাণ করতে পেরেছি যে আমরা মাঠ পর্যায়ে কাজ করে আসছি। কারণ আপনি জানেন, আজকে যখন জানুয়ারির শেষের দিকে করোনার যে ভয়াবহ মহামারীটা যখন ফেব্রুয়ারিতে আমরা ইতালিতে দেখলাম, তখন ইতালিতেও অনেকেই বলা বলি করছিল, এবং মিডিয়া ভিত্তিক যে বিষয়টা, মিডিয়াকে দোষারোপ করা, বিশেষ করে আমরা যারা সাংবাদিক আছি আমাদের উপরে অনেক লোক মানে বিশাল বড়ভাবে খেপেছিল যে আমরা নাকি এই প্রচার করছি এবং করোনা ভাইরাস বলতে পৃথিবীতে কিছু নেই, এটা হয়তো চায়নাতে তাদের এফেক্ট হয়েছে, এটা বিশ্বে মহামারী দেখা দিবে না বা এরকম একটা বিষয়। এবং মিডিয়া খুব বেশি বাড়াবাড়ি করতেছে, এবং মিডিয়ার জন্যই অর্থনৈতিক সব মানে ক্ষতির কারণ, এবং মিডিয়াকে বিশাল বড়ভাবে আন্তর্জাতিকভাবে মিডিয়াকে দায়ী করা হয়েছিল। কিন্তু আমরা মিডিয়া কর্মীরাই থেমে থাকি নাই, আমরা আমাদের এই মেসেজের মাধ্যমে করোনাকে আমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা দেশেই আমরা পৌঁছে দিছি, আসলে একটা সংকেত যে সবাইকে সচেতন হওয়ার জন্য। তো আমি এটাই বলবো যে আমরা যারা মিডিয়া কর্মীরা আছি, আমরা বিভিন্ন সময় কখনো বিজ্ঞাপন দাতা আবার কখনো ত্রাণ দাতা, দুইটাই হই। আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন কথা শুনতে হয়। আমি মনে করি বর্তমানে এই মহামারীতে আমাদের উপর যত ধরনের আক্রমণ আসুক না কেন, আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, এবং এখানে ভয়ের কোনো কারণ নেই, আমাদেরকে সঠিকটাই বলতে হবে। এবং অন্তত পক্ষে আমরা এই করোনার যে মহামারী, এই মহামারী থেকে আমাদেরকে প্রত্যেক জার্নালিস্টকে শিক্ষা নিতে হবে, যাতে করে আমরা বিশেষ করে সারা বিশ্বের যারা সাংবাদিক আছি, আমরা আমাদের সাংবাদিকতার মাধ্যমে দেশকে প্রত্যেকের স্ব অবস্থান থেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে একটা বিষয় আপনি দেখবেন
আমি ব্যক্তিগতভাবে একজন প্রবাসী হিসেবেও এটা বলবো যে আমরা প্রত্যেক যারা প্রবাসী আছি আমাদেরও একটা দায়িত্ব আছে আমাদের পরিবারের সাথে সবসময় যোগাযোগ রাখা এবং তাদেরকে বোঝানো। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের যে আইন আছে, বিধান বিধিনিষেধ, এটা অমান্য করে অনেকেই চলছে এবং যারাই অমান্য করেন তারা আবার বলতেছেন যে না আসলে এখানে প্রশাসনকে দায়ী করছেন। আসলে প্রশাসনকে দায়ী করার আগে আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত যে প্রত্যেক একটা দেশের নাগরিক হিসাবে আমাদেরকে আইন মেনে চলা একান্ত প্রয়োজন। আর আরেকটা বিষয় আমি বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু ধর্মের বিষয় যথেষ্ট একজন উদার মনের মানুষ এবং বাংলাদেশকে বিশেষ করে ধর্মীয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কুসংস্কার থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য উনি এ পর্যন্ত অনেকগুলো অ্যাক্টিভিটি করে যাচ্ছেন। বিশেষ করে মসজিদের ইমামদেরকে ভাতা প্রদান, মুয়াজ্জিনদের বেতন ও ভাতার যে বিষয়গুলা এটা উনি যুক্ত করেছেন। তো এই জায়গা থেকে আমরা যেহেতু একটা আমাদের দেশে ম্যাক্সিমাম লোকই আমরা 95% আমি বলতে পারি মুসলমান, ওই জায়গা থেকে আমরা মসজিদ ভিত্তিক প্রত্যেকটা ইমাম সাহেবদের কাছ থেকে ভালো কিছু আশা করব। কারণ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রেক্ষাপটে কিছু ভুল ইনফরমেশন এবং ধর্মীয় গোলামির জন্য আমাদের বাংলাদেশে বেশ একটা এফেক্ট পড়েছে এবং এটার জন্য আমি জার্নালিস্ট যারা আছেন তাদেরকেও এই ব্যাপারে দৃষ্টিপাত করার জন্য অনুরোধ জানাবো। আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে ইউরোপে তো রোজা আজকে থেকে শুরু, মিডল ইস্ট এবং ইউরোপে আপনারা কি তারাবি পড়বেন, এরকম একটি মেসেজ যদি দেন আমাদের দর্শকদের জন্য। জি ইনশাআল্লাহ আমরা আজকেই সেহরি শুরু করব। আগামী কালকে থেকে ইউরোপ সহ সৌদি আরব বিভিন্ন দেশে আমরা রোজা রাখবো এবং আমি আশা করি আমাদের এই মেসেজের মাধ্যমে যারা এখানে আমাদের যারা ভিউয়ার্স এখন আমাদের মধ্যে যুক্ত আছেন এবং যারা পরবর্তীতে রেকর্ডিং ভিডিও দেখবেন, আপনারা আপনাদের পরিচিত যারা আছেন ইসলাম ধর্মে বিশ্বাসী সবাইকে এই মেসেজটি পৌঁছে দিবেন। জি ধন্যবাদ আপনাকে। তুহিন মাহমুদ, আপনার শেষ কথা যদি আমাদেরকে এক লাইনে বলে দিতেন। ধন্যবাদ। দর্শক, আমার একটি শব্দ, সেটি হচ্ছে যে আমরা আইন মানবো, সরকারি আইন মানবো, সচেতন থাকবো, বাসায় বসে থাকবো, বাসায় থাকার কোনো বিকল্প নেই। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আমাদের এখানে তারাবি নামাজ পড়বো, বা হয়তো বাংলাদেশে আগামীকাল তারাবি, তাই সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আবার আপনাদের সাথে কথা হবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আবারও দেখলাম যে লিনিয়া আপনার যুক্ত হয়েছেন, আমরা দেখি আর একবার ট্রাই করে। লিনিয়া, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা শেষের দিকে অনুষ্ঠানের, আপনি কি শুনতে পাচ্ছেন? লিনিয়া আমাদেরকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা লিনিয়াকে কানেকশনে পাচ্ছি না, তো আমরা শেষ করব আজকে। আসলে আমরা মনে করি যে গণমাধ্যম কর্মীরা যে যার অবস্থান থেকে আমরা কাজ করছি, সেই কাজের যদি রেজাল্টটা তখনই হবে যদি বাংলাদেশ এই তথ্যগুলো নিয়ে বারবার বিচ্ছিন্ন হতে হচ্ছে। আমি জি ওকে। তো বাংলাদেশ যদি এই পলিসি গুলো অ্যাপ্লাই করে, যেমন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে হাসান তামিম ভাই বলেছিলেন যে অস্ট্রিয়ার ভিয়েনায় কিভাবে লকডাউন এবং কিভাবে তারা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে আটকে রেখেছিল, আর সঙ্গত কারণে তারা ফল ভোগ করছে। এটা কিন্তু আমাদের হওয়া উচিত। আমরা মনে করি যারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি যে আসুন আমরা ত্রাণ সামগ্রীগুলোকে আমাদের কাছে ত্রাণ যারা নিবে তাদেরকে না ডেকে আমরা ত্রাণ নিয়ে চলে যাই, তাহলেই কিন্তু আমাদের উপকারিতা আসবে বলে বিশ্বাস করি। আমরা দর্শক দেখতে পাচ্ছি যে রব মাওলা ভাই আবার যুক্ত হয়েছেন। রব মাওলা ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনি এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। এবার আমরা বিদায়ের পালা। আপনি যদি বিদায় লগ্নে আপনার কি কি বলার আছে যদি সংক্ষেপে বলেন, কারণ আপনাকে আমরা হারিয়ে ফেলছিলাম। কাউসার ভাই, আই এম সরি টু সে দ্যাট আপনার ভয়েসটা মানে ভেঙে ভেঙে আসছে। যাই হোক, কুয়েতের ব্যাপারটা আমি উঠাই ধরি, আপনারা শুনতে পারলেন। কুয়েতের ব্যাপারটা হলো যে সাধারণ ক্ষমা করছে জানি ওদের দেশে পাঠাই দেওয়ার জন্য,
ইতিমধ্যে কিন্তু অনেক অবৈধ শ্রমিক সারেন্ডার করছে যাওয়ার জন্য, কিন্তু জি এর খবর পর্যন্ত এখানে ওরা অনেক মানবেতর জীবন যাপন করতেছে। এক ক্যাম্পের মধ্যে অনেক লোক থাকতেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই অবৈধ শ্রমিকদের কুয়েত থেকে আপনারা নিয়ে যান, কারণ কুয়েত সরকার টিকিট দিবে, খানা দেওয়ার জন্য কষ্ট করছে এখন, যেটা আজকে লেটেস্ট খবর এইখানে কুয়েতে। পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষ করে সরকারকে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি যে এইখানে যারা মানবতার জীবন করেছে থেকে দ্রুত নিয়ে যাওয়া হয়। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো আমার একটা আপনাদের সবার কাছে একটা প্রশ্ন, সেটা হলো এই যে করোনা ভাইরাস, এটা চীনের তৈরি না প্রাকৃতিক, এটা একটু যদি আপনাকে আলোকপাত করতেন। কারণ অনেকে বলছে চীনের তৈরি আর ইচ্ছাকৃত ভাবে করছে। যদি তাই হয়ে থাকে, যদি চীনের তৈরি হয়ে থাকে এবং তাই হয়ে থাকে ইচ্ছাকৃত ভাবে, তাহলে আমি মনে করি আন্তর্জাতিক আদালতে ওদের বড় ধরনের বিচার হওয়া দরকার। এই ব্যাপারে আপনার মতামত কি? আরেকটা বলবো, বাংলাদেশ সরকার এই ধরনের স্ট্রিক্ট করতে, এবং অনুরোধ করব সবাই ঘরে হবে না। ধন্যবাদ দিচ্ছি যে বিভিন্ন ভাবে যে ধরনের প্রণোদনা চেষ্টা করি বাংলাদেশ অর্থনৈতিক ভাবে কোনো অসুবিধা হবে না। তো খুবই শঙ্কিত যে এই করোনা ভাইরাসের পর যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এই ব্যাপারে আমাদের আগে একটা পদক্ষেপ নেওয়া বলতে খুব জরুরি দরকার। কিভাবে এটা মেনটেন করবো বাংলাদেশ সরকার, সেই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি, আমি এটা মনে করতেছি। হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো আপনার এইখানে আপনার ওই যে করোনার যোদ্ধা যারা আছে, ডাক্তার, এরপর নার্স, আমাদের সম্মানিত বাহিনী, পুলিশ বাহিনী, যে ধরনের কষ্ট করতেছে একটা রাস্তায়, এদের প্রতি শ্রদ্ধা জানার জন্য আপনারা দয়া করে ঘরে থাকেন, কারণ ওরা কিন্তু জীবনের রিস্ক নিয়ে কাজ করতেছে। কাজে আমি বিশেষ করে অনুরোধ করবো যে আমরা কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়, হ্যাঁ, আমরা প্রয়োজন ঘর থেকে বেরোচ্ছি না, অতি প্রয়োজনে, তাও প্রয়োজন অতি প্রয়োজনে আমরা ঘর থেকে বেরোচ্ছি। কাজে আমি বিশেষ করে অনুরোধ করবো যারা করোনা যোদ্ধা আছেন, যারা মুক্তিযোদ্ধা বর্তমানে যারা কাজ করতেছেন এবং অনেক ডাক্তার মধ্যে ইনজুর হয়ে গেছেন, আমি বিশেষ করে অনুরোধ করবো আপনারা ডাক্তারদের, নার্সের, এদের সুরক্ষাটা আগে করেন, কারণ ওরা তো সেবা করতেছে, ওদের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। কারণ যে ধরনের মাস্ক দেওয়া হয়েছে, যে ধরনের ড্রেস দেওয়া হয়েছে, এটা নাকি ওরা বলতেছে ওদের ভাষ্য অনুযায়ী। কাজে যে আমি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ অনুরোধ করব এদের জন্য সুরক্ষাটা আগে দেওয়া হয়, কারণ ওরা কিন্তু যুদ্ধ করছে মাঠের মধ্যে। হ্যাঁ, এই অনুরোধ আমি করব। আর দ্বিতীয়ত যেটা বিশেষভাবে অনুরোধ করছি, এইখানে যারা অবৈধ শ্রমিক যারা নাকি ইতিমধ্যে সারেন্ডার করেছে, আমি বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত জনাব এস.এম. আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা যতদূর সম্ভব কুয়েত সরকারের সাথে একটা সমঝোতা করে ওদের যত সম্ভব দ্রুত দেশে পাঠাই দেন, কারণ এখানে এরা মানবতার জীবন যাপন করতেছে। তাছাড়া আমি তো বললামই, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এইদিকে নজর দেন কুয়েতে এবং ওদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। জি রবমালা ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই জন্য আমরা আর বাড়াতে পারছি না। তবে আপনার যে অনুরোধ, আপনার যে আহ্বান বাংলাদেশ সরকারের কাছে এবং মাননীয় রাষ্ট্রদূতের কাছে, সবগুলোই আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা দেখলো। আমরা আশা করব যথাযথ অধিদপ্তর এই সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আপনি আরেকটি কথা বলেছেন যে এই ভাইরাসটি কি চীন থেকে এসেছে না কোথা থেকে এসেছে, এইটা এখন নিশ্চিত হয়েছে। জেনেভায় সেদিন মিটিং এ এটা কনফার্ম করেছে সুইজারল্যান্ডের যে এটি কোনো ল্যাবরেটরি থেকে আসেনি, এটি একটি বাদর কিংবা একটি প্রাণী থেকে এসেই এরকম আক্রান্ত হয়েছে, এভাবেই আমরা এটা কনফার্ম করা হয়েছে রিসেন্টলি এটা। তো এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দর্শক আব্দুল রব মাওলা, তিনি ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম কুয়েত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। আরো জি বলেন। আমি একটা মিনিট সময় নিতে পারি? একটা মিনিট। জি বলেন ভাইয়া।
আমি বলতে চাচ্ছি একটা কথা হলো, এই যে খুবই লজ্জাজনক এটা, যে চাল চোর যারা চুরি করতেছে, এই চাল চোরদের জন্য কঠিনতম শাস্তি দেওয়া হয়। আর একটা জিনিস আমি যোগ না করিয়ে পারছি না, সেটা হলো হাজারপতি এবং কোটিপতি। আপনার একটা খবর অবশ্যই দেখবেন যে নাজিম ভাইকে ত্রাণ দিতে গিয়েছিল, সেই ত্রাণ তিনি ফিরেছেন, আমার কাছে সেই ত্রাণ 10,000 দিয়েছেন। কাজে কাজে আমাদের কোটিপতি যারা আছে এর সাথে ওর তুলনা করলে আমরা কি ভাবি, কি বলতে পারি? মানে জিনিসটা কোথারালো যে হাজারপতিরা দেয়, কোটিপতিরা দেয় সে দেখানোর জন্য, আর সে কিন্তু মনের থেকে এই ত্রাণ আমি নাজিবুদ্দিন ভাইকে সালাম দিচ্ছি, সেলিউট দিচ্ছি, যে এত বড় মনের মানুষ একটা ভিক্ষুক হইয়া একটা ঘর বানিয়ে টাকা তিনি জমা করে রাখছিলেন, সেই টাকাগুলো তিনি ত্রাণ তো খুলে দিয়ে গেছেন। এটা আমাদের জন্য বিরাট বড় উদাহরণ, এবং আমাদের চাল চোরদের লজ্জা হওয়া উচিত এই খবর পেয়ে, যে আমরা এই করোনার দিনে যে নাকি চুরি করছে, ওরও তো করোনা হইতে পারে। আমরা যদি জীবনের ভয় না করি, এই দুদিনের দুনিয়ায় আমরা যদি এই ধরনের অসঙ্গতি কাজ করি সমাজে, যেখানে ওরা সমাজের প্রতিনিধি, যেখানে 10 টাকা দিলে আরো 10 টাকা পরে ওরা সেবা করে, এই নিয়ম। কারণ জনপ্রতিনিধি যারা কিন্তু জানা এই ধরনের জি রবমোল্লা ভাই, আমরা অন্য আরেক অনুষ্ঠানে আপনাকে আবার সংযুক্ত করব এবং আপনাকে নিয়ে আমরা আসলে একটি প্রোগ্রাম করব, কারণ আপনি অনেক তথ্য জানেন, আমরা বুঝতে পেরেছি। তো আমরা চাই যে এই আপনার যে ক্ষোভ আছে, এই ক্ষোভটা আমাদের সবারই, এটা আমাদের বাংলাদেশের এবং প্রত্যেকটি বাংলাদেশি নাগরিকের ক্ষোভ, যে এরকম কেন হবে। এবং আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী নিজেও অনেক শক্ত ভূমিকায় রয়েছেন, এবং আমরা আশা করব যে জাতির জনক কন্যা এই বিষয়ে আরো শক্ত পদক্ষেপ নেবেন এবং যথাযথ কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে এবং যথাযথভাবে এই ত্রাণ সামগ্রী বন্টন হবে এবং বাংলাদেশের করোনা পরিস্থিতিতে সকলেই এগিয়ে আসবে আন্তরিকভাবে, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। দর্শক, আপনারা যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রোগ্রামটি প্রতিদিনই আপনারা এই সময় দেখতে পারবেন, তবে এখন রমজান উপলক্ষে আমরা সময়টি পরিবর্তন করব। আমরা আশা করব আগামী কালকে থেকে আমাদের অনুষ্ঠানটি ইতালির সময় বিকাল 4টা এবং বাংলাদেশ সময় রাত 8টায় প্রচারিত হওয়ার জন্য, সেজন্য আপনারা সেভাবে অংশ নেবেন। এবং আমাদের সাথে দর্শক আজকে যুক্ত হয়েছিলেন আব্দুর রব মওলা, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম সভাপতি, এবং যুক্ত হয়েছিলেন ভিয়েনার থেকে হাসান তামিম, ঢাকা টাইমসের প্রতিনিধি, যুক্ত হয়েছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিউজ প্রেজেন্টার দিল আফরোজ মিতা, এবং যুক্ত হয়েছিলেন লিনিয়া আফরোজ প্রেজেন্টার ঢাকা থেকে, এবং যুক্ত হয়েছিলেন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সম্মানিত উপদেষ্টা জনাব তুহিন মাহমুদ এবং সম্মানিত সদস্য জনাব আব্দুল বাসির দোলই। সবাইকে আমরা মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির পক্ষ থেকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং দর্শক আপনারাও ভালো থাকবেন। সকলেই যেই দেশে আছেন সেই দেশের সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নীতিমালা আছে, প্রশাসনের নীতিমালা অনুযায়ী আপনারা কোয়ারেন্টাইনে থাকুন কিংবা ঘরবন্দি থাকুন এবং নিজেদের ঘরের মধ্যে থেকে এন্টারটেনমেন্ট করুন, এনজয় করুন এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রত্যাশা করছি। আগামী কালকে থেকে ইউরোপ এবং মিডল ইস্ট জুড়েই রমজা শুরু হয়েছে এবং আগামী পরশুদিন ইনশাআল্লাহ বাংলাদেশে শুরু হবে। সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং আবারও বিদায় নিচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।